আসসালামু আলাইকুম প্রিয় সবাই। গত ক্লাসে আমরা পার্ট টু সম্বন্ধে অসংখ্য জিনিস শিখেছিলাম, তাই না? ইয়েস, গুড। তাহলে আজকে আমরা চলে যাচ্ছি আবার আরেকটু পার্ট টু সম্বন্ধে আপনাদের একটা কথা বলবো। তো সেইটা কথা বলার পরে আমরা চলে যাব পার্ট থ্রিতে। আজকে আমরা স্পিকিং সম্বন্ধে লাস্ট ক্লাস। তো আসেন, তো আমার একজন স্টুডেন্ট বলল, স্যার আমি স্পিকিং পার্ট টুতে আনসার লং করতে পারি না বা এক্সপান্ড করতে পারি না। তো দেখা যায় যে আমি যখন 1 মিনিট কথা বলি, তার কিছুক্ষণ পরেই আমার সব আইডিয়া চলে যায় মাথা থেকে, বা আমি বড় করতে পারি না, থেমে যাই ইন দ্য মিডল পয়েন্টে। তো মনে মনে করবেন যে আইএলটিএস স্পিকিং পার্ট টুতে যদি আপনি ভালো নাম্বার পেতে চান, সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মোর দেন 2 মিনিটস কথা বলা ট্রাই করতে হবে। এবং এই 2 মিনিট কেমনে কথা বলা সম্ভব, কোন উপায়ে কথা বলে সবচেয়ে ভালো হবে, সেই জিনিসটা আমি আপনাদের শেখাবো। সেই সাথে শেখাবো কিভাবে একটা জিনিস আপনি এক্সপান্ড করবেন এবং অত্যন্ত সুন্দর উপায়ে আপনি উপস্থাপন করবেন। তাহলে আসুন আমরা দেখে নিই সেইটা কেমনে সম্ভব। তো ওকে, দেখেন যে এখানে আমি একটা আপনাদের সামনে একটা কিউ কার্ড নিয়ে আসলাম, মানে টপিক কার্ড। ডিসক্রাইব আ ট্রেডিশনাল ফেস্টিভ্যাল ইন ইয়োর কান্ট্রি দ্যাট ইউ এনজয় সেলিব্রেটিং। Okay. So you should say, what is the festival? When and where is it celebrated? How do people celebrate this festival? Why do you enjoy celebrating it? Okay. তাহলে দেখেন যে এখানে কোন কোন জিনিস আছে। আমরা একটা ফেস্টিভ্যাল নিয়ে এই জিনিসটা, তো দেখা যায় যে অনেক সময় আছে অনেক মানুষ যখন তারা এইটা নিয়ে কথা বলে, তখন দেখা যায় যে এই যে ফার্স্ট এবং সেকেন্ড আর থার্ড খুব তাড়াতাড়ি বলে ফেলে, আর লাস্টের এটা গিয়ে বলতে বলতে দেখা যায় একটা সময় তার মাথা থেকে প্ল্যানিং হারিয়ে যায়, আইডিয়া ডিক্রিজ হয়ে যায়। সো এই জন্য শেয়ার কথা বলতে পারে না। তাহলে আসুন যে এই জিনিসটা কেমনে হয় আমরা একটু দেখে নিব। তো আমরা দেখবো যে কিভাবে আমাদের সেন্টেন্সটা, কিভাবে আমাদের আইডিয়াটা, কিভাবে আমাদের প্ল্যানিংটা আমরা এক্সপান্ড মানে বড় করতে পারি, সেই জিনিসটা একটু দেখে নিব। তো এই জিনিসটা দেখার আগে আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে একটা মেথড আছে, বহুল প্রতীক্ষিত মেথড, এবং এটা পরীক্ষিত। সেই মেথডটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে দেখবেন যে খুব ইজিলি আপনি মোর দেন 2 মিনিটস কথাবার্তা বলতে পারবেন। আসুন সেটা কোন জিনিস দেখেন যে এই মেথডের নামটা হচ্ছে গিয়ে পার্প, সরি, হ্যাঁ, পার্প মেথড বলতে পারেন। সরি, প্যার 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 পার্প পার্প মেথড, যেটা PERP। এই মেথডের নাম হচ্ছে সংক্ষেপে পার্প। সো আসুন পার্প মেথডটা আমরা একটু যদি ভালো করে জানি, তাহলে কেমনে বলতে পারি দেখেন। এই পি মানে পয়েন্ট, প্রথমে যে প্রশ্নে আছেন আপনি ওই ওই প্রশ্নের পয়েন্টটা বললেন, তারপর ওইটার রিজনটা দিলেন, তারপর এক্সাম্পলটা বললেন, মানে উদাহরণ যদি থাকে অবশ্যই বলবেন, তারপরে আবার আরেকটা পয়েন্ট এগেইন বললেন, শেষ। এই 4টা মেথড যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন যে খুব ইজিলি, খুব সুন্দর করে আপনি জিনিসটা তুলে ধরতে পারছেন। এবং এইটা এক্সামিনার শুনে আপনাকে ইনশাল্লাহ বেন 7 এবং 8, ইভেন 9ও দিতে পারে। ওকে। সো আসুন, যেমন এটা কোথায় কোন মেথডটা স্কুলে বেশ ভালো হয়। যেমন কোয়েশ্চেন নাম্বার 1 এবং কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন 1 এবং কোয়েশ্চেন 2 বিশেষ করে বেসিক লেভেলের কোয়েশ্চেন গুলা থাকে। বেসিক বলতে কি, যেমন হোয়াট ইজ দ্য ফেস্টিভ্যাল, হোয়াট দ্বারা প্রশ্ন করছে। কোয়েশ্চেন নাম্বার 2 এখান থেকে একটু লক্ষ্য করেন, when and where is it celebrated। পাইছেন? তাহলে এটাও ভেরি বেসিক। কিন্তু দেখেন যে থার্ড এবং ফোর্থ নাম্বার, দেখেন যে একটু কি আছে এগুলা, একটু হাউ ডু পিপল সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল। তার মানে এটা একটা বেসিক থেকে অ্যাডভান্সে আছে। এরপরে দেন লাস্টেরটাও দেন, ওয়াই ডু ইউ এনজয় সেলিব্রেটিং ইট, এটাও অ্যাডভান্স লেভেলের। তার মানে আমরা কোয়েশ্চন এবং কোয়েশ্চন 2 এটা যখন বলবো, তখন প্রেপ, এই যে প্রেপ যেটা আছে, প্রেপ আর কি, সেটা আমরা কি করব না, ফুলটা ব্যবহার করব না। কোয়েশ্চন 1-এ PR মানে এই যে PRটা ব্যবহার করব, আর কোয়েশ্চন নাম্বার 2-তেও সেম PRটা ইউজ করব, আর কোয়েশ্চন নাম্বার 3-তে প্রেপ ইউজ করব, কোয়েশ্চন নাম্বার 4-এও কি ইউজ করব, প্রেপ। এখন আসো, একটু আগে আমি আপনাদের দেখাইছিলাম, মনে আছে না সবার? এই যে পি মানে, আবার দেখাচ্ছি, পয়েন্ট, আর মানে রিজন, ই মানে এক্সপ্লেইন,
পি মানে পয়েন্ট অ্যাগেইন। তো তারপর দেখেন যে পি আর মানে পয়েন্টটা দিবেন, আর কি করবেন বলেন তো, রিজনটা দিবেন। এই যে আর মানে কি, রিজন, মানে পয়েন্টটা দিবেন আর রিজনটা বলবেন, পয়েন্টটা দিবেন আর রিজনটা বলবেন। ওকে। আর প্রেপ, প্রেপ মানে হচ্ছে 4টা জিনিস বলবেন। পয়েন্টার, ওই কোয়েশ্চেনের পয়েন্টটা বলবেন মানে ডাইরেক্ট আনসারটা, তারপর রিজনটা দিবেন, তারপর এক্সপ্লেন করবেন, তারপর আবার পয়েন্ট বলবেন। সেম কোয়েশ্চেন নাম্বার 4। আর ওই অ্যাঙ্গেলে যদি আপনি যান, তখন দেখবেন আপনি খুব সুন্দর করে কথাবার্তা বলতে পারবেন। তাহলে আসুন আমরা দেখি যে কেমনে কথা বলা যায় অ্যাকচুয়ালি। তো আমি এই কোয়েশ্চেনের আনসার যদি প্রথমে বলি, হোয়াট ইজ দ্য ফেস্টিভ্যাল, মানে এই ফেস্টিভ্যালের নামটা কি। তো আমি পয়লা বৈশাখ নিয়ে বলতে চাচ্ছি, তাহলে আমি বলি পয়লা বৈশাখ সম্বন্ধে। তো দেখেন যে আমি এখানে বললাম, শুরু করলাম এভাবে, I would like to talk about a conventional festival that is celebrated in our country. ওকে, প্রথমে বললাম যে আমি কোন জিনিসটি কথা বলতে চাচ্ছি, সেটা গত ক্লাসে আপনাদের বুঝাইছি। স্টার্টিং পয়েন্ট এভাবে শুরু করব, আই উড লাইক টু টক অ্যাবাউট। আর কনভেনশনাল মানে হচ্ছে ট্রেডিশনাল। তো এটার নামটা কি, দেখেন যে পয়লা বৈশাখ। তো আমি বললাম পয়লা বৈশাখ ইজ এ ভাইব্রেন্ট ট্রেডিশনাল ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ টু মার্ক দ্য বেঙ্গলি নিউ ইয়ার। এটাকে বেঙ্গলি কি বলা হয়, নতুন বৎসর বলা হয়। ওকে। এরপরে দেখেন যে আমরা পরবর্তী কোয়েশ্চেন করব, ওয়েন এন্ড ওয়্যার ইজ ইট সেলিব্রেটেড। তো এইটা দেখেন যে আমরা পিআর দ্বারা কথা বলছি, জাস্ট আমরা দুইটা কথা বলছি পিআর দ্বারা। তো স্টার্টিং ফ্রেজ গুলা যখন আপনারা নিবেন, তখন কেমনে শুরু করতে পারেন এখানে একটু লক্ষ্য করো। নাম্বার 1, আই উড লাইক টু টক অ্যাবাউট, এটা দিয়ে শুরু করতে পারেন। নাম্বার 2 দেখেন যে আই এম গোয়িং টু টক অ্যাবাউট, এভাবে দিয়ে শুরু করতে পারেন। নাম্বার 3 দেখেন আই উড লাইক টু টেল ইউ অ্যাবাউট, এভাবেও শুরু করতে পারেন। ঠিক আছে। তো এরভাবে 1 2 3 এভাবে দিয়ে আমরা শুরু করলাম। তারপর মিডল ফ্রেজটা দেখেন যে আমরা কেমনে শুরু করতে পারি। ফার্দার মোর, এডিশনালি, হোয়াট ইজ মোর, অ্যাজ আই মেনশনড বিফোর অথবা অ্যাবভ। মিডিল ফ্রেজগুলো এভাবে নিলে ভালো। ফার্দার মোর মানে আরো, এডিশনালি মানে আরো, হোয়াট ইজ মোর মানে আরো যোগ করা, অ্যাজ আই মেনশনড বিফোর এবং অ্যাবভ মানে উপরের কোন একটা কথা যদি আগে আপনি বলেন, তারপরে যদি ওইটার সূত্র ধরে আপনি বলতে চান কথাটা, তাহলে তখন আপনি বলবেন অ্যাজ আই মেনশন বিফোর অথবা অ্যাবাভ। আর যখন কোয়েশ্চন শেষ করে ফেলবেন একদম লাস্ট টাইমে, তখন আপনি বলতে পারেন সো দ্যাটস ওয়াই, এই কথা দিয়ে লাস্টের কথাটা বলতে পারেন। সো ইন দ্য এন্ড বলে বলতে পারেন। টু ফিনিশ অফ দিয়ে বলতে পারেন। অথবা লাস্টে ফিউচার নিয়ে যদি কথা বলতে চান, তাহলে এভাবে বলতে পারেন আই উইল অলওয়েজ রিমেম্বার সামথিং লাইক দ্যাট। ঠিক আছে। তো এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফ্রেজ, যেটা আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম সবার সাথে। স্টার্টিং ফ্রেজ, মিডল ফ্রেজ এবং কি এন্ডিং ফ্রেজ। ওকে, আসুন যে আমরা প্রথম কোয়েশ্চনটা একটু দেখলাম পিয়ার মেথড দ্বারা। এবার আমরা সেকেন্ড কোয়েশ্চনটা দেখি। এখানে সেকেন্ড কোয়েশ্চন কি বলছে, ওয়েন এন্ড ওয়্যার ইজ ইট সেলিব্রেটেড, কখন এবং কোথায় এটা সেলিব্রেটেড মানে আয়োজিত হয়েছিল। তাহলে আমরা যদি একটু বলি কোথায়, বিশেষ করে ঢাকায় হয়। শাকিল ইসলাম সালাম করছেন, ওয়ালাইকুম আসসালাম। দেন যে আমি পড়লাম এখানে, ইট ফলস অন April 14th ইচ ইয়ার, মানে আপনারা তো সবাই এপ্রিলের 14 ইচ ইয়ার জানেন। অ্যান্ড ইট হল্ডস গ্রেট কালচারাল সিগনিফিকেন্স ফর দ্য পিপল অফ বাংলাদেশ। ওকে। দ্য ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড উইথ মাচ enthusiasm and joy in various parts of the country, particularly in Dhaka. আবার আজকে আমার খাসি দিয়ে একটু সমস্যা হচ্ছে। The festival is celebrated with much enthusiasm and joy in various parts of the country, particularly in Dhaka, the capital city. এটাও আমি পয়েন্ট বললাম আর তার রিজনটা বললাম, মানে কারণটা। প্রথমে পয়েন্ট বললাম যে 14, মানে এপ্রিলের 14 তারিখ হয় সব সময়। আর এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই কি গুরুত্বপূর্ণ। আর এরপরে রিজনটা বললাম, ওই যে দা ফেস্টিভ্যাল বলে লাস্ট পর্যন্ত কি বললাম আমরা, রিজনটা বললাম। ওকে। এখন আসো কোয়েশ্চেন নাম্বার 3 কি চাইছে, হাউ ডু পিপল সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল, মানে পিপল এই যে ফেস্টিভ্যালটা, এই উৎসবটা কিভাবে আয়োজন করে, মানে মানুষেরা কি করে এখানে।
তো আগে তো প্লেসগুলা জানলাম, এখন মানুষেরা কেমনে করে সেটা আমরা অবশ্য প্রেপ মেথড দিয়ে বলবো। কোন মেথড দিয়ে বলবো? প্রেপ। তো আমরা যদি একটু দেখে নেই এখান থেকে, ফার্দার মোর ইউজ করলাম। কি ইউজ করছি আমরা এখানে? ফার্দার মোর। তো বললাম এখানে অন দ্য মর্নিং অফ পয়লা বৈশাখ, মানে সকালবেলা কি করা হয় পয়লা বৈশাখে? পিপল ড্রেস ইন ট্রেডিশনাল আউটফিটস, মানে ট্রেডিশনাল ড্রেসগুলো তারা পরে, উইথ উইমেন ওয়ারিং কালারফুল শাড়িজ অ্যান্ড মেন ইন পাঞ্জাবিজ, মানে কালারফুল শাড়ি পরে এবং মেন কি পরে? পাঞ্জাবি পরে। They gather at Ramna Park and different cultural venues to participate in various cultural programs, music, dance, performance, and traditional rituals. এগুলা রিজন বললাম। তারপর একটা উদাহরণ বলি। One of the critical aspects of the festival such as কি বললাম? দেখো, মঙ্গল শোভাযাত্রা, a colorful procession symbolizing the spirit of unity, resistance against oppression, and the struggle for justice. এই জিনিসগুলা বললাম। তারপর আবার লাস্টে পয়েন্ট আরেকটা বললাম। কিভাবে পয়েন্টটা বললাম? দেখো, আই লাভ দ্য সেন্স অফ কমিউনিটি, মানে আমার কমিউনিটির যে বোধগম্যটা সেটা খুব ভালোবাসি। অ্যান্ড রিনিউয়াল অ্যান্ড রিনিউয়াল দ্যাট পয়লা বৈশাখ ব্রিংস, বাট আই ডিসলাইক দ্য ক্রাউডস। মানে আমি ভালোবাসি ওই যে পয়লা বৈশাখ যে আমাদের জন্য কি নিয়ে আসে, নতুন কিছু নিয়ে আসে সেইটা। বাট আই ডিসলাইক দ্য ক্রাউডস, কিন্তু আমি ক্রাউডটাকে কি করি? অপছন্দ করে। হুইচ ক্যান বি ওভারওয়েলমিং অ্যাট টাইমস, কোনো কোনো সময় এটা খুব বেশি হয়ে যায়। ক্রাউড মানে ওই যে মানুষ ভিড় করে, গান করে ইত্যাদি আর কি, এটাকে বোঝাতে চাচ্ছি। তাহলে দেখছো আমরা কিসের দ্বারা বললাম? প্রেপ মেথড দ্বারা। এখন লাস্টেরটা যদি আমি কোয়েশ্চনটা একটু দেখে নেই, ওয়াই ডু ইউ এনজয় সেলিব্রেটিং ইট? এটাও আমি প্রেপ দ্বারা বলতে থাকবো, কারণ প্রেপ দ্বারা বললে সবচেয়ে ভালো হয়, তাই না? তো আমরা বললাম এভাবে, এই যে লাস্টে আমরা শুরু করলাম ওভারঅল দিয়ে, অথবা আপনি একটু আগে আমি দেখছেন যে এখানে কি কি বলছিলাম। আচ্ছা, এগুলা দিয়েও শুরু করতে পারেন, অথবা লাস্টে সবচেয়ে ভালো ওভারঅল বা অল থিংস কনসিডার্ড, অথবা ফাইনালি বললে কি বললে? ফাইনালি। তো during Poila Boishakh, people enjoy traditional Bengali foods like pantabat, fermented rice, hilsa fish, pitas, traditional cakes, and sweets. They also visit fairs, wear topper traditional headgear, and participate in various cultural events showcasing traditional music, dance, and art forms. Poila Boishakh is a time of joy, cultural pride, and unity for the people of Bangladesh. It brings together individuals from all walks of life to celebrate the rich cultural heritage of the country and welcome to the Bengali New Year with hope and optimism. মানে আশা নিয়ে। এরপরে লাস্টে বললাম দ্যাটস ওয়াই ইট ইজ এ সিগনিফিকেন্ট ইভেন্ট ফর আস। ওই যে দ্যাটস ওয়াই আমি একটা কথা বলছিলাম না একটু আগে, এই যে এখানে কি বলছিলাম? দ্যাটস ওয়াই। তো এভাবে লাস্টে আমরা বললা ফেললাম দ্যাটস ওয়াই ইটস এ সিগনিফিকেন্ট ইভেন্ট ফর আস। তাহলে তো বুঝলা এবার কেমনে আমাদের বলতে হবে, কেমনে আপনারা নতুন একটা জিনিস শিখলেন, একটা মেথড শিখলেন, সেটার নাম হচ্ছে প্রেপ মেথড। কেমন লাগলো এই মেথডটা? এইভাবে আপনারা কি করবেন সব সময়? স্পিকিং পার্ট টুটা আপনারা কি করবেন? বলবেন। তারিন, লাস্ট কোয়েশ্চন তো ওন ওপিনিয়ন চাইছে যে আমি কিভাবে সেলিব্রেট করি। হ্যাঁ, অসুবিধা নেই, আপনি আই লাগাই ফেলবেন। হোয়াই ডু ইউ থিঙ্ক বলে নাই, ডু ইউ এনজয়। তাহলে এনজয় গুলো ওই যে আমরা বললাম এভাবে, ফ্রম ওয়ার্স টু সেলিব্রেট দ্য রিচ কালচার, এইসবগুলা মানে আমাদেরকে নিয়ে পিপল যেভাবে করে সেক্ষেত্রে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের বলি, সেটা হচ্ছে গিয়ে যে ধরেন স্পিকিং পার্ট টু কেমনে আনসার দিতে হবে, এটা তো আপনারা দেখলেন, তাই না? কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা না বুঝলেই না, সেটা হচ্ছে ধরেন আমাদের মধ্যে কেউ একজন লাস্টের আনসারটা বলতে পারলো না, এই যে লাস্টেরটা, এইটা। তো এইটা না বললেও কোনো অসুবিধা নেই, আপনি আপনার ফুল নাম্বার পাবেন। বুঝতে পারছেন? যদি আপনার যদি টাইম শেষ হয়ে যায় তখন। ওকে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, যে আপনি যদি ধরেন আপনি এইটা বলছেন এইটা বলছেন, তো আপনি লাস্ট এইটা বলে ফেলছেন আগে, তারপরে এইটা বললেন, উল্টাপাল্টা করলেন, তারপরেও কোনো ধরনের নাম্বার আপনার কি যাবে না? কাটা যাবে না। আপনি ধরেন এই কথাটা বলে জাস্ট একটা স্টোরি বললেন, এখানে কি বললেন? ওই রিলেটেড স্টোরি। এখানে এই কথাটা বলে জাস্ট একটা কি বললেন? স্টোরি বললেন। তারপরে আপনার কোনো নাম্বার কাটা যাবে না। কারণ রাইটিং এর যে ক্রাইটেরিয়াটা আছে, সেই ক্রাইটেরিয়ায় বলা নাই যে আপনি সব প্রশ্নের আনসার দিবেন। ঠিক আছে? সেখানে বলা আছে আপনার ফ্লুয়েন্সি এবং প্রনাউন্সিয়েশন এটা যেন ভালো থাকে, এইটার উপর নাম্বার দেওয়া হবে।
তারপর নাম্বার দেওয়া হবে কুয়েরেন্স এবং কুয়েশন, ওই যে এক কথার সাথে যাতে আরেক কথার একটু ভালো মিল থাকে সেইটার জন্য। তারপরে ওই যে রাইটিং এর মতো আর কি। তারপরে আপনার জন্য গ্রামার অ্যাকুরেসি, গ্রামার যেন ঠিক থাকে, যে গ্রামার আছেন সেই গ্রামার ধরে রেখে, যদি ফিউচার বলে যেন ফিউচার ইউজ করেন সেটা দেখবে তারা। এরপরে হচ্ছে তারা ভোকাবুলারি চেক করবে। কি চেক করবে? ভোকাবুলারি। তো ভোকাবুলারি আপনার হয়ে গেলে আপনি ফুল নাম্বার পাবেন। বুঝতে পারছেন তো? কোথাও বলা নাই টাস্ক অ্যাচিভমেন্ট কি এখানে আছে রাইটিং এর মতো? এখানে টাস্ক অ্যাচিভমেন্ট নাই, কারণ টাস্ক অ্যাচিভমেন্টে বলা আছে কোয়েশ্চন দুইটা বললে দুইটার আনসার দিতে হবে, কোয়েশ্চন অনুযায়ী আনসার করতে হবে। কিন্তু আমাদের তো কোথায় স্পিকিং এর টাস্ক অ্যাচিভমেন্ট কথাটা নাই। সেজন্য আপনি এই উদ্দেশ্য করে এরকম একটা স্টোরি বললে ফেললেই হবে। ওকে, সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। মনে রাখবেন যে আপনাকে সবসময় স্মাইল রাখতে হবে। কি রাখতে হবে সবসময়? স্মাইল। পরীক্ষার হলে আপনি যখন যাবেন তখন এক্সামিনার যে পরীক্ষা নিবে সে আপনার সাথে হাসি মুখে থাকতেও পারে, আবার গ্লুমি, আবার আছে না সে রাগের মুখেও থাকতে পারে। এটা তার উপর নির্ভর করে। সে হয়তো আগে অনেক খারাপ খারাপ স্টুডেন্টের হয়তো সে এক্সাম নিছে, এগুলা শুনতে শুনতে সে হয়তো বোর্ড হয়ে গেছে। অথবা সে হয়তো কি করছে বলেন তো, তার ওয়াইফের সাথে ঝগড়া করছে অথবা হাজবেন্ডের সাথে ঝগড়া করছে, ঠিক আছে? তো এখন এসে আপনার পরীক্ষা নিচ্ছে, তো তার তো মেন্টালিটি ঠিক নাও থাকতে পারে। সো তার মেন্টালিটি যেটাই হোক, আপনি সবসময় স্মাইল শো অফ করবেন। কি শো অফ করবেন? স্মাইল, মুস্কি হাসি ধরে রাখতে হবে। ওকে, তাহলে যাই হোক, আজকে আমরা শিখলাম এটা। এখন আমরা চলে যাচ্ছি লাস্ট পার্ট, স্পিকিং পার্ট 3-তে। আসছেন, স্পিকিং পার্ট 3 সম্বন্ধে আমরা একটু জানি। এক্সামিনার আপনাকে এই কথাটা বলবে যখন আপনার পার্ট 2 শেষ হয়ে যাবে তখন, নাও উই হ্যাভ জাস্ট বিন টকিং অ্যাবাউট দ্য টপিক অফ স্পেশাল অকেশনস and I would just like to ask you one or two more general questions related to this. First of all বলেই সে কিছু প্রশ্ন আপনাকে করবে, ওই যে পার্ট 2 রিলেটেড আর কি। পার্ট 2 রিলেটেড কি করবে? কিছু কোয়েশ্চেন করবে। তো এখানে প্রথমে আপনাকে বলবে, আর আমরা দেখেন যে পার্ট 1 গত এর আগের ক্লাসগুলোতে শেষ করছি, তারপর আপনার শেষ করছি কোনটা? পার্ট 2। এখন আসেন শেষ পার্ট। টোটাল ডিউরেশনটা কত? 11 থেকে 14 মিনিট। পার্ট 3-তে 4 to 5 মিনিটস যাবে। কোয়েশ্চেন আস করবে 4টা থেকে কয়টা? 8টা কোয়েশ্চেন। তো এই 4টা থেকে 8টা কিন্তু রিলেটেড থাকবে পার্ট 2 রিলেটেড। কি রিলেটেড থাকবে? পার্ট 2 রিলেটেড। ওকে, তো আসুন এখন আমরা চলে যাচ্ছি প্রথমে পার্ট 3 টাইপসে। পার্ট 3 একটু টাইপস গুলো একটু জানবো। এখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আস্ক করা হবে। তো তো আপনি একটু টাইপস গুলো জেনে থাকলে আপনার জন্য ভালো হবে। তাহলে কি কি টাইপস গুলো আছে আমি যদি একটু দেখাই আপনাকে। ফার্স্টটা টাইপ আমি আপনাদের নিয়ে আসছি। এটা সাজেশন চাওয়া হবে আপনার কাছ থেকে। তো আর একটা প্রেডিকশন চাওয়া হতে পারে। প্রেডিকশন মানেটা কি বলেন তো? প্রেডিকশন মানেটা হচ্ছে ফিউচার। প্রেডিকশন মানেটা কি? ফিউচার। তারপরে আপনার কাছ থেকে জানাবে ডিসক্রাইব চেঞ্জ বেসড কোয়েশ্চেন। মানে আগে কি ছিল এখন কি চেঞ্জ হয়েছে সেই জিনিসটা। হ্যাঁ, তারিন বলছে ভবিষ্যৎবাণী, জি ঠিক আছে। তারপরে হচ্ছে কম্পেয়ার বেসড কোয়েশ্চেন। কম্পেয়ার করতে পারে এরকম, যেমন আগে কি ছিল আর এখন কি হয়েছে, অথবা এখন কি আছে আর ভবিষ্যতে কি হবে, সেই সেই রকম কিছু কম্পেয়ার করতে পারে। অপিনিয়ন বেসড, ওই যে ডু ইউ থিঙ্ক দিয়ে করতে পারে। কি দিয়ে করতে পারে? ডু ইউ থিঙ্ক, তখন নিজের কি দিতে হবে আপনাকে? অপিনিয়ন দিতে হবে। তো আপনাদের তো আমি এই পিডিএফ ফাইলটা দিয়ে দেবো সবাইকে। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে বাসায় গিয়ে আরেকবার এটা খুলে প্লিজ দয়া করে রিভিশন দিবেন। দিলেই কিন্তু আপনি এটা কেমনে আনসার দিতে হবে সেইটা জিনিসটা আপনি বলে দিতে পারবেন। আরেকটা টেকনিক শিখিয়ে দেই। এখান থেকে তো কয়টা কোয়েশ্চেন আস্ক করা হবে আপনাকে? 4টা থেকে কয়টা? 8টা কোয়েশ্চেন, তাই না? তো পার কোয়েশ্চেনের সময় আপনি কতক্ষণ নেবেন? পার কোয়েশ্চেন টাইম, হুম, পার কোয়েশ্চেন টাইম আপনারা নিবেন 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড। পার্ট 1 এর মতো 10 থেকে 20 সেকেন্ড না, একটু ডবল আর কি। আপনি 30 থেকে কত? 40 সেকেন্ড। তবে 30 সেকেন্ড বললেই ভালো। বুঝতে পারছেন? 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড আর কি। আচ্ছা, এখন আসো যে কয়টা, মানে কয়টা সেন্টেন্স আমি বলবো। সেন্টেন্স কয়টা বলবেন আপনারা? এটাও মোস্ট ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট জানে না অ্যাকচুয়ালি এই জিনিসটা। তো সেন্টেন্স বলবেন আপনারা 3 থেকে 4টা সেন্টেন্স। কয়টা বলবেন? 3 থেকে 4টা সেন্টেন্স। ওকে,
তাহলে আসেন আমরা সামনের দিকে একটু যাই। 4টা থেকে 8টা পার কোয়েশন, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, সেন্টেন্স 3 থেকে 4টা, হয় 3টা বলবেন নাইলে 4টা। দ্যাটস অল, আর কিছুই না। তো আসো আমরা একটু কোয়েশ্চন দেখি আর কি, কোয়েশ্চন গুলো একটু দেখি কিরকম। যেমন সাজেশন বেস এইরকম করতে পারে, হাউ ক্যান পিপল লিমিট দেয়ার ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, হোয়াট ক্যান বি ডান, মানে কি রকম সমাধান করা যায়, আপনার কাছ থেকে এরকম সাজেশন জানতে চাইবে। তো হু শুড বি রেসপন্সিবল ইফ এ চাইল্ড কমিটস এ ক্রাইম, এরকম বলতে পারে। ওকে। প্রেডিকশন বেসড মানে এটা ভবিষ্যৎবাণী কেমনে করতে পারি, মানে ফিউচার রিলেটেড, কি রিলেটেড, ফিউচার। এই যে প্রথমে বলছে ফিউচার, ইন দ্য ফিউচার উইল অল এডুকেশন বি অনলাইন। তারপরে তারা এরকম বলতে পারে, উইল ইট বি পসিবল, কি বলতে পারে এরকম, পসিবলি, পসিবিলিটিও বলতে পারে তারা। উইল ইট বি পসিবল টু সেভ অল এন্ডেঞ্জার্ড অ্যানিমালস, হাউ উইল সিটি লাইফ বি ডিফারেন্ট ইন 100 ইয়ার্স। তাহলে এইগুলা দেখেন যে প্রত্যেকটা ক্ষেত্রে কি ফিউচার না? হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে কি বলছে এখানে, ফিউচার। ওকে, সো এবার আসেন আমরা পরবর্তীতে চলে যাই ফিউচার বেসড পরে। যেমন আমি একটা কথা আপনাদের শিখাই, যেমন একটা জিনিস যদি দেখেন যে ফিউচারে কি ঘটবে, যেমন এখানে একটা ফিউচার বেসড যেটা আমি দেখালাম, হোয়াট অ্যাবাউট দ্য ফিউচার, হোয়াট ডু ইউ থিঙ্ক শপিং উইল বি লাইক ইন দ্য ফিউচার, মানে ফিউচারে শপিংটা কিরকম ভাবে হবে। তো যেহেতু ফিউচার বলছে, তো আপনি সব ফিউচার কেন্দ্রিক জিনিসগুলা বলবেন। হুম। তো আমি দেখেন যে এখানে কিভাবে বলি আপনাকে, ইন দ্য ফিউচার, ওয়েল আই গেস শপিং উইল কন্টিনিউ টু চেঞ্জ। ফর ওয়ান থিং আই এম শিওর দেয়ার উইল বি মোর অনলাইন শপিং। I mean, using the internet to shop, people will, কি লাগাইছি, will be able to shop from home using their আমি আজকে গলা দিয়ে পারতেছি না রে। Okay, I think that's already happening now, so it will probably increase. এখানে কি বলছি আমি, will, probably কি বলছি, increase, in my opinion. তো এইখানে আমি যতটা কথা বলছি সবাই একটু পড়েন তো, এই জায়গা থেকে এই জায়গায় পড়েন, দেখেন যে ফিউচার রিলেটেড কিছু পান কিনা, পড়েন তো সবাই, পড়েন। 1 মিনিট টাইম দিলাম, সরি 30 সেকেন্ড টাইম, পড়েন সবাই। ওকে, তাহলে দেখছেন যে এখানে কি কি কিসের কথা বলা আছে। হ্যাঁ, তারিন বলছে এখানে যে পার্ট 2-তে যদি শপিং রিলেটেড কোয়েশ্চেন করেন তাইলে পার্ট 3-তে কি এরকম কোয়েশ্চেন হবে, জি। এরকম কোয়েশ্চেন আসবে, আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে। ওই যে আমরা একটু আগে একটা ফেস্টিভ্যাল নিয়ে পড়ছিলাম, কালচার ফেস্টিভ্যাল, ওই যে পয়লা বৈশাখ, এটা একটা ইভেন্ট, ওইটা দিয়ে আপনাকে একটু বুঝাবো না লাস্টে। হুম। ওকে, এবার আসো চেঞ্জ। চেঞ্জ কিরকম বলবে, চেঞ্জ ডাইরেক্টলি তারা এরকম বলবে যে কিভাবে চেঞ্জ হয়েছে না হয়েছে। How has food production changed in recent years? How have mobile devices changed the way we socialize?
হ্যাজ লাইফ বিকাম মোর ডিফিকাল্ট অর ইজিয়ার থ্যাঙ্কস টু দ্য টেকনোলজি। মানে সবগুলা জিনিস দেখেন যে চেঞ্জ লাগানো আছে, যেমন কিরকম ভাবে এটা চেঞ্জ হয়েছে, মানে পরিবর্তন হয়েছে, সেই জিনিসটা হচ্ছে চেঞ্জ বেসড। যেমন কম্পেয়ার, কম্পেয়ার বেসডটা দেখেন যে ডু মেন অর উইমেন মেক বেটার ম্যানেজার্স, ডু ইয়াং পিপল প্রিফার টু ট্রাভেল মোর দেন ওল্ডার পিপল, এই যে হাউ ইজ শপিং অনলাইন ডিফারেন্ট টু শপিং ইন রিয়েল স্টোর্স। একটার সাথে আরেকটা জিনিসের কি বলছে এখানে, কম্পেয়ার করছে। তো এরকম যদি হয় আপনারা একটার সাথে আরেকটা কি করবেন, কম্পেয়ার, দুই একটা কম্পেয়ার দেখাবেন, দ্যাটস অল। দুই একটা কম্পেয়ার দেখিয়ে আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়া শেষ। অপিনিয়ন, অপিনিয়ন তো আর বুঝতে পারছেন, শুট দিয়ে প্রশ্ন করতে পারে, আর প্রশ্ন করবে ডু ইউ থিঙ্ক দিয়ে। এই এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কি, অপিনিয়ন। আর এটা কিন্তু আসলে অপিনিয়ন না, এটা সাজেশন বেজ, এটা আমি দিব না, এটা কাটা, এটা সাজেশন বেজ। মনে রাখবেন যে কোন দুইটা জিনিস, ডু ইউ কি থিঙ্ক, আর আরেকটা হচ্ছে গিয়ে কি, শুড। এই দুইটা জিনিস দিয়ে কি কি করা হয় বলেন তো, এই দুইটা জিনিস দিয়ে আমাদের অপিনিয়ন বলা হয়। ওকে, তো আমি একটু দেখাবো যে আমরা আসলে আমাদের আইডিয়াটাকে একটু কিভাবে এক্সপান্ড করা যায়, তাই না, কিভাবে আরো এক্সপান্ড করতে পারি আমরা, এই জিনিসটা একটু দেখবো। So let's see how we can expand our idea. One way to expand your answer to use why অথবা how. Why মানে কি, কেন, মানে রিজন, আর হাউ মানে কেমনে, সেটাও রিজন। মানে যে কোনো ডাইরেক্ট আনসার বলার পরে আপনি এক্সপ্লেন করবেন অথবা রিজন দিবেন, দিলেই আপনারটা লম্বা হবে। যেমন আমি এখানে বললাম যে ক্যান মানি বাই হ্যাপিনেস, একটা বেসিক কোয়েশ্চেন করলাম আপনাকে যে টাকা কি সুখ কিনতে পারে। তো আপনি কি বলেন, তো একজন স্টুডেন্ট বললো ওয়েল আই থিঙ্ক এ লট অফ পিপল টেন টু বিলিভ ইট। সে আর কিছু বললো না, এখানেই সে থেমে গেল। তার মানে কি তার বলাটা হইছে, আপনারা বলেন, সেটা তো পার্ট ওয়ানের থেকেও দেখে আসছো, হয় নাই, এটা ইয়েস অথবা নো আনসার বুঝাইছে। তো এই কথাটাকে আপনি যদি বড় করেন তাহলে কেমনে বলতে পারেন, আই বিলিভ ইটের পরে দেখো যে এখান থেকে আমি বললাম হোয়াই দিস ডেজ ইট সিমস লাইক ফেম এন্ড ফরচুন, মানে ধনী হওয়া আর কি, আর দ্য আলটিমেট গোল মানে সর্বোচ্চ লক্ষ্য, ফর মেনি, বাট এস ফার এস আম কনসার্ন, বা যতদূর আমি কি মনে করি, আই ফিল দ্যাট মানি অল দ্য ইম্পর্টেন্ট টু সাম এক্সটেন্ট, মানে কিছু ক্ষেত্রে খুবই কি ইম্পর্টেন্ট, ইজ নট দ্য কি ফ্যাক্টর ওয়েন ইট কামস টু হ্যাপিনেস, যখন এটা হ্যাপিনেসের মধ্যে মানে চলে আসে। তো এইভাবে আপনার কি করবেন, আপনার কোয়েশ্চেন গুলা কি করবেন, লং করবেন। গুড। সো আসো, যেমন আরেকটা জিনিস আমি চেঞ্জিং জিনিসটা যদি আপনাকে একটু বোঝাই, চেঞ্জড, হাউ হ্যাজ ফুড প্রোডাকশন চেঞ্জড ইন রিসেন্ট ইয়ার্স। ধরুন এরকম একটা কোয়েশ্চেন আপনাকে করলো, তো আপনি কেমনে বলবেন, এভাবে বলতে পারেন যে দেয়ার হ্যাভ বিন মেসিভ চেঞ্জেস ইন দিস ফিল্ড। Actually, I heard a podcast the other day all about new developments in 3D printing, মানে নতুন একটা 3D printing এ it said that soon we might be able to print out our food, মানে আমরা আমাদের ফুডগুলো কি করতে পারি, প্রিন্ট আউট করে, which I must say sounds a bit, যেটা আমি মনে করি অনেক বেশি হতে পারে ইন দ্য ফিউচার, এরকম কিছু ঘটতে পারে। বুঝতে পারছেন, 3D প্রিন্টিং এর মাধ্যমে। তো তারপর জান যে আরেকটা কোয়েশ্চেন করতে পারে এরকম, হোয়াট ইম্প্যাক্ট ডাজ ম্যাস কনজুমারিজম হ্যাভ। ম্যাস কনজুমার হচ্ছে ভোক্তা, ভোক্তা চিনেন তো, ভোক্তা যারা আছে তাদের, যেমন আমরা। তার মানে আমি বলতে পারি কি, ওয়াও দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। মাঝে মাঝে এরকম কোয়েশ্চেন বলতে পারেন, আপনি যদি ধরেন একটা কঠিন কোয়েশ্চেন করছে, তো আপনি বলবেন, বলতে পারেন যে দ্যাটস এ ট্রিকি কোয়েশ্চেন, দ্যাটস এ ট্রিকি কোয়েশ্চেন বললেন। এরপরে গিয়ে আপনার যে কথাগুলো বলার ওই অনুযায়ী বলে ফেলবেন। ধরেন একটা ট্রিকি একটা কে হবে, দেখেন যে মাঝে মাঝে কোন একটা কোয়েশ্চেন খুব হাস্যকর লাগছে, মানে খুব ভালো লাগছে আপনার, তাহলে বলতে পারেন দ্যাটস ইন্টারেস্টিং, দ্যাটস এ ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এভাবে বলতে পারেন। হ্যাঁ, কোয়েশ্চেন বললেন, কোয়েশ্চেন, দ্যাটস এন, এন হবে, দ্যাটস এন ইন্টারেস্টিং কোয়েশ্চেন, শেষ।
তাহলে দেখেন যে দ্যাটস এ ট্রিকি কোয়েশ্চন, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চন, এরকম বললে সুন্দর হবে। অথবা দ্যাটস এ বিগ কোয়েশ্চন। তো তারপর বলেন যে আই থিঙ্ক দেয়ার আর এ লট অফ ইম্প্যাক্টস, লেটস সি। এটাও, এগুলো ইউজ করতে পারেন। লেটস সি মানে আমি দেখছি, ওয়েল আই সাপোজ দ্য এনভায়রনমেন্টাল ইফেক্ট ইজ দ্য মেইন থিং দ্যাট স্প্রিংস টু মাইন্ড, যেটা আমার মাইন্ডে আসে ওয়েন পিপল বাই এ লট অফ পয়েন্টলেস থিংস। মানে পয়েন্টলেস মানে কি, উদ্দেশ্যনিতা জিনিসগুলা যেটা আমরা করে থাকি। ওকে, হোয়াট স্পোর্টস আর পপুলার ইন ইউর কান্ট্রি, মানে আপনার দেশে সবচেয়ে পপুলার কোন জিনিসটা আছে। হোয়াট স্পোর্টস আর পপুলার মানে জনপ্রিয়, জনপ্রিয় কোন জিনিসগুলো আছে বলেন তো। তাহলে স্পোর্টস রিলেটেড কথাগুলো যদি আমরা বলি, ওয়েল উই আর প্রিটি স্পোর্টি কান্ট্রি অ্যাকচুয়ালি, স্পেশালি মানে আমাদের দেশটা খুব খেলাপ্রিয় দেশ, তাই না? স্পেশালি ওয়েন ইট কামস টু কিডস, মানে ছেলে মেয়েদের বেলায় আসে, আই গেস I would have to say that football is the number one sport where I'm from. বাট বাস্কেটবল দেখেন যে আমাদের দেশে বাস্কেটবল অবশ্য কম হয়, বাট অন্য কিছু বলতে পারবেন। ক্রিকেট ইজ অলসো সুপার পপুলার অ্যান্ড ইনক্রিজিংলি সো, মেবি এজ এ রেজাল্ট অফ আওয়ার সাকসেস অলিম্পিক্স। এটা ধরো একটা আনসার এরকম বলে ফেললেন। ওকে, তো এখানে একটা কোয়েশ্চেন বলছে ফুটবল ক্রিকেট, ইয়েস জুয়েল নিশ্চয়ই ফুটবল অথবা ক্রিকেট বললেই শেষ করে দিবেন। ওকে, আসুন আমরা একটু পরের দিকে যাই। যে এখন একটা অপিনিয়ন বেস বলছে, কি বেস, ডু ইউ থিঙ্ক, কি আছে এখানে, ডু ইউ থিঙ্ক তার মানে অপিনিয়ন। তো আপনি কেমনে অপিনিয়নটা দিবেন, দেখেন যে এখানে কি বলছে, ইয়া আই ডু, বিং বিলিঙ্গুয়াল অর মাল্টিলিঙ্গুয়াল ইজ সাচ এ হিউজ বেনিফিট দিস ডেজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো বুঝেনি, যে ইংলিশ আমাদের কি ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো সবাইকে, আপনি কি মনে করেন সব স্টুডেন্ট একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জানবে, শেখা উচিত? কোনটা মনে করেন? ইয়া আই ডু, বিং বিলিঙ্গুয়াল মানে যারা দুই ভাষী জানে, অথবা মাল্টিলিঙ্গুয়াল মানে তিনটা ভাষা, ইজ সাচ এ হিউজ বেনিফিট দিস ডেজ। ওকে, it can open doors professionally and academically. And learning in school, preferably from primary school, is crucial to achieve mastery. তো আমাদের কি প্রাইমারি লেভেলে এগুলো শেখানো হয়? যদি প্রাইমারি লেভেলে এগুলো ভালো করে শেখাইতো, তাহলে আজকে আমাদের ইংলিশের এই পজিশনে থাকলাম না অনেক, তাই না? ওকে, তো এইভাবে নিজের ওপিনিয়নটা কি করবেন আপনি বলতে পারেন। অথবা আপনি এভাবে বলতে পারেন, ইয়েস আই ডু না বলে আপনি বলতে পারেন ইয়েস আই বিলিভ। কি বলতে পারেন? ইয়েস আই বিলিভ দ্যাট। আই বিলিভ দ্যাট দ্বারা ওই যে রাইটিং এ দেখতে না অপিনিয়ন দিতাম, আই বিলিভ দ্যাট বিং, তখন বি শুরু হতে হবে, আই বিলিভ দ্যাট বিং বিলিঙ্গুয়াল or multilingual is such a huge benefit these days. ওকে, এভাবে বললেন, শেষ। এখন আসেন যে পার্ট থ্রির সেম কিছু টিপস এবং টেকনিক রয়েছে, যেগুলো আপনারা যদি একটু মনে করেন তাহলে তারিন বলে, স্যার ইয়েস এর বদলে আমরা যে ইয়াহ এইগুলা ইউজ করি, এইগুলা কি স্পিকিং টেস্টের ক্ষেত্রে ফর্মাল ওয়ার্ড? আচ্ছা, নাইস কোয়েশ্চেন করছেন। যেমন ধরুন যে ইয়েস আর ইয়া, আর একটা আছে ইয়াপ। কি আছে? ইয়াপ, ইয়াপ মানেও ইয়েস। হ্যাঁ, তো এই তিনটা ইউজ করতে পারবেন স্পিকিং এ। স্পিকিং কিন্তু ফুল ফর্মাল টেস্ট না, নট ফর্মাল। এটা আপনি ফুল ফর্মাল বলতে পারবেন না, এটা হচ্ছে কি কি, এটা নট ফর্মাল টেস্ট। ধরেন ফর্মাল মানে কি, যেমন রাইটিং আপনি যখন লিখবেন তখন অবশ্যই ফর্মালি লিখবেন। ওকে, কিন্তু স্পিকিং টেস্ট যেটা দিবেন গিয়ে আপনি, সেটা কিন্তু ফর্মাল টেস্ট নয়, সেটা একটা ইনফর্মাল টেস্ট বলা হয় এটাকে। যেমন আপনি স্পিকিং এর টেস্টের দিন অনেকে আছে বাংলাদেশের, তারা শার্ট প্যান্ট পরে ইন করে যায়, আপনি সাধারণ একটা টি শার্ট পরেই চলে যান, আপনার চুল এলোমেলো থাকুক, ডাজন্ট ম্যাটার, এটা এক্সামিনার আসলে খেয়াল করে না। এক্সামিনার যেটা খেয়াল করে সেটা হচ্ছে আপনার এবিলিটিটা। এই যে আপনাকে একটা কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করলাম, ওইটা সুন্দর করে, এটা আপনার কমিউনিকেশন হয়েছে কিনা, বা কমিউনিকেট করতে পারছেন কিনা সুন্দর করে, বা বুঝছেন কিনা আমার কথা মতো আপনি আনসার দিচ্ছেন কিনা, ওই জিনিসটা তারা দেখে, অন্য কোনো জিনিস না। তো আপনি ইয়েস বলতে পারবেন, ইয়া বলতে পারবেন, ইয়া বলতে পারবেন। এটা আগের যারা মানে স্যাররা ছিলেন, তারা সবসময় বলতেন, যেমন 2008 সালের আগে বা 2010 সালের আগে, তারা সবসময় বলতেন যে ইয়েস বলবা, ইয়া বলা যাবে না, ইয়া বললে এটা ইনফর্মাল হয়ে যাবে। আমি নিজেও পড়ছি, ঠিক আছে, বিভিন্ন বাংলা বইগুলা এনে। কিন্তু পরবর্তীতে আইএলটিএস যখন আমি ব্রিটিশ কাউন্সিলে বা আইডিপিতে যখন আমি তাদের ইয়ে করলাম, ওই যে টিচার্স ট্রেনিং কোর্সগুলা করলাম, বা বিভিন্ন জায়গায় টিচার্স ট্রেনিং কোর্স করলাম, তখন তারা বলেছে নো, ইটস ইনফর্মাল টেস্ট, আপনি ইয়া ইয়েস ইয়াপ ইউজ করতে পারবেন। ওকে,
মুজাক্কির বলছে স্পিকিং এ আস্তে আস্তে স্পষ্ট করে কথা বললে সময় নষ্টর জন্য ব্যান্ড কম আসবনি স্যার। না, আস্তে আস্তে তো কথা বলবেন না, বা আপনি খুব দ্রুত কথা বলবেন না, দুইটা জিনিস বলা যাবে না। একটা হচ্ছে স্লোলি, মানে আস্তে আস্তে, ওকে। আর একটা হচ্ছে ফাস্ট, সুপার ফাস্ট। এই দুইটা জিনিস অ্যাভয়েড। কোন জিনিসে কথা বলতে হবে? মিডিয়াম স্পিডে। ওই মিডিয়াম স্পিডে আপনি কম কথাও বলেন, আপনার মার্ক পাবেন বেশি। ঠিক আছে? তো আপনারা স্লোলি বললে বুঝবে, তো আপনার তো এবিলিটির ক্ষমতা কম। আর ফাস্ট বললে প্রথম তো সে কোনো জিনিস বুঝবে না। এই যে এক্সামিনার আন্ডারস্ট্যান্ডিং হতে, কম্প্রিহেনশন হতে খুব কষ্ট হবে এক্সামিনারের। আর সেকেন্ডলি, ফাস্ট বললে অনেক সময় তারা মনে করে এটা মেমোরাইজেশন, মানে মুখস্থ, মানে আপনি কি করতেছেন এটা মুখস্থ বলতেছেন, সেজন্য ফাস্ট বলতেছেন। আরেকটা জিনিস তারা মনে করে ফাস্ট বললে, সেটা হচ্ছে আপনি স্ট্রেসের মধ্যে আছেন। কিসের মধ্যে আছেন? স্ট্রেস। এই দুইটা জিনিসের কারণে মানুষ ফাস্ট বলে। এটা হচ্ছে হয় মুখস্থ, নাইলে সে মানে টেনশনের মধ্যে আছে, মানে এই মুহূর্তে নিয়ে সে অফ হয়ে যাবে, বা আমার জিনিসটা আছে তাড়াতাড়ি বলে ফেলি, বলে ফেললেই শেষ, এই অবস্থার জন্য। কিন্তু আপনি যদি ফিট থাকেন, আপনার যদি কনফিডেন্স থাকে, তখনই আপনি কোথায় যাবেন? মিডিয়াম। সেজন্য প্রচুর পরিমাণে স্পিকিং কি করতে হবে? আপনাদের প্র্যাকটিস করতে হবে, চালিয়ে যেতে হবে। ওকে। তো ডিয়ার স্টুডেন্টস, এখন আসেন যে পার্ট 3 টিপস এবং টেকনিক সম্বন্ধে একটু আলোচনা করে দিই আপনাদের, যে কোন উপায় বলে সবচেয়ে ভালো। দেখেন যে এখানে কত সেকেন্ডের ভিতর বলতে হবে? 40 সেকেন্ড থেকে 50 সেকেন্ড পার কোয়েশ্চেন আনসার। এটা আমি এখন কমিয়ে ফেলছি। এটা আচ্ছা, এটা এখান থেকে ইয়ে করে ফেলি আমি একটু, এখান থেকে তৈরি আমার কত বলছিলাম সবাইকে? 30 সেকেন্ড থেকে, এটা একটু বেশি হয়ে গেছে। 40 সেকেন্ড। ওকে, দ্যাটস অল। এরপরে দেখো যে 30 সেকেন্ডে এরপরে কেমনে বলা, একটা বেসিক টেকনিক আছে এইটা বলার জন্য। ওই পার্ট 3 স্পিকিং এর কি বেসিক টেকনিকটা আপনারা কি সবাই দেখতে পাচ্ছ? হুম। বেসিক টেকনিক হচ্ছে, এটাকে আমরা আগের মতো ওই যে একটু আগে প্রেপ একটা মেথড শিখছিলাম না, প্রেপ। এটা কি? পয়েন্ট, এটা রিজন, এটা হচ্ছে এক্সাম্পল, এটা পয়েন্ট এগেইন, মানে আবার পয়েন্ট বলা আর কি লাস্টেরটা। আর এখানে আমরা শিখবো দিয়া, ডি ই ই এ, তার মানে হচ্ছে দিয়া। তো দিয়া দ্বারা আমরা কেমনে বলতে পারি? ডি মানে হচ্ছে ডাইরেক্ট আনসার, তারপরে ই মানে হচ্ছে গিয়ে কি এক্সপ্লেইন, তার মানে ই মানে হচ্ছে এক্সাম্পল, তারপরে এ মানে হচ্ছে অল্টারনেটিভ অ্যান্সার। এটা আমরা কি বলতে পারি? অল্টারনেটিভ আনসারটা। ডাইরেক্ট, এক্সপ্লেইন, এক্সাম্পল, অল্টারনেটিভ আনসার। তাহলে আমরা জাস্ট এই জিনিসটা বুঝলাম। এখন আসো আমরা যে কোনো আনসার এটা কেমনে দিতে পারি। হাউ ক্যান পিপল বি এনকারেজ টু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট, মানে পাবলিক ট্রান্সপোর্ট জন্য আমরা মানুষ কেমনে তাদেরকে কি করতে পারি? এনকারেজ করতে পারি, অনুপ্রাণিত করতে পারি। তাহলে এই কথাটা কেমনে বলতে পারি দেখেন আপনারা। প্রথম ফার্স্ট অফ অল দিয়ে ডাইরেক্ট আনসারটা বলে দেব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর পিপল নাওডেজ ইজ টাইম। এরপরে এটা ডি বললাম, মানে ডাইরেক্ট আনসার। তারপরে দেখো যে এটা বললাম ইয়ে, এক্সপ্লেইন করলাম। কেমনে এক্সপ্লেইন করতে পারি? They don't want to actually waste their time, so the public transport service should be very quick and run without any delays. বুঝতে পারছো তো এখন? মানে ওটাকে এক্সপ্লেন করলাম, মানে তারা তাদের টাইমকে ওয়েস্ট করতে চায় না, তাই পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে তাদের জন্য সবচেয়ে কুইক এবং ডিলে ছাড়া তারা যেতে পারে। তাহলে এরপরে আমরা পরের ই হচ্ছে এক্সাম্পল। এরপরে এক্সাম্পলটা কি দিচ্ছি? এই যে দেখো যে ফর এক্সাম্পল দিয়ে দিলাম। For example, I mean, it's a real problem for me as a businessman when trains don't run on time. বিজনেসম্যান যারা আছে, বাংলাদেশের ট্রেন অনেক সময় মানে সঠিক সময় কি রান করে? রান করে না। তো এই সময় বিজনেসম্যানদের অনেক অসুবিধা হয়। পাবলিক ট্রান্সপোর্ট শুড অলসো বি ইজি টু অ্যাক্সেস। তাই আমি মনে করি পাবলিক ট্রান্সপোর্ট সবচেয়ে ভালো একটা জিনিস প্রবেশ করার জন্য, অ্যাক্সেসের জন্য। দেখো আমি যদি সূত্র দেই তোমাদের, যে সূত্রটা, ডাইরেক্ট আনসার বলছি বলছি, এক্সপ্লেইন বলছি, এক্সাম্পল বলছি। এই পর্যন্ত বললে হয়, কিন্তু যে কোনো আনসারের ক্ষেত্রে এই পর্যন্ত বললেই হয়। এই পর্যন্ত বললে আপনি ব্যান্ড 7, ব্যান্ড 8, ইভেন ব্যান্ড 9ও পাবেন।
আবার যদি আপনার হাতে অল্টারনেটিভ কোনো আনসার থাকে এই বিষয়ে, অল্টারনেটিভ, সেটা অল্টারনেটিভ হতে পারে, কন্ট্রাস্ট বেজ হতে পারে, সেটা হচ্ছে এডিশন, মানে এডিশনও হতে পারে, আবার কন্ট্রাস্ট বেজ হতে পারে। কি বেজ হতে পারে? কন্ট্রাস্ট বেসড। তাহলে আসো, এটা কেমনে করতে, মানে এডিশন, এই যে লাস্টের এই আনসারটা আপনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, আপনার জন্য ম্যান্ডেটরি কিছু না। তো আসেন আমরা একটু সামনের দিকে যাই। তো ফর এক্সাম্পল বলে বললাম, আই মিন ইটস আ রিয়েল প্রবলেম ফর মি অ্যাজ এ বিজনেসম্যান ওয়েন ট্রেনস ডোন্ট রান অন টাইম। পাবলিক ট্রান্সপোর্ট শুড অলসো বি ইজি টু অ্যাক্সেস। এবার আসো আমি যদি এডিশন আনসারটা বলি, অন দ্য আদার এন্ড, মানে এটা কন্ট্রাস্ট বলছি, অন দ্য আদার এন্ড দ্বারা কি দেওয়া হয় বলতো? কন্ট্রাস্ট। I feel it should be cheap because if we are expected to use it, then it should be affordable. আচ্ছা, মেবি এখানে আমি বলার ট্রাই করছি যে আহ, এটা খুব চিপ হবে, আমরা এটা আশা করতে পারি। মানে কিভাবে এফোর্ডেবল হবে? মেবি এই রিজনটা আমি এখন বললাম, গভর্নমেন্ট শুড পে সাম কাইন্ড অফ সাবসিডাই। সাবসিডাই মানে এটা কি? ভর্তুকি দিতে হবে, টু রিডিউস দ্য চার্জেস দ্যাট জেনারেল পাবলিক হ্যাজ টু পে, যাতে জেনারেল মানুষটা টাকাগুলা পে করতে পারে। বুঝতে পারছেন? তো ডিয়ার স্টুডেন্টস, এই যে লাস্টের অন দা আদার হ্যান্ডের যে কোয়েশ্চেনটা বললাম, এটা আপনি দিলেও দিতে পারেন, বলতে পারেন, যদি আপনার থাকে বলবেন, না বললে নাই, শেষ। তাহলে তো দেখলাম আমরা দিয়ার সঠিক ব্যবহার, ডি দিয়ে ডাইরেক্ট আনসার প্রথমটা, ই দিয়ে ওটাকে এক্সপ্লেন করলাম, পরের ই দিয়ে একটা এক্সাম্পল দিলাম, আর পরের আর দিয়ে কি দিলাম আমরা? রেজাল্ট দিলাম। সরি সরি, এ দিয়ে কি দিলাম আমরা? এ দিয়ে কি দিয়েছি? অল্টারনেটিভ আনসার দিয়েছি। ওকে। এখন আসেন, এই যে আমি আপনাকে যদি চিত্রের সাহায্যে বোঝাই, ডাইরেক্ট আনসার, এটা উপরের লাইন এক্সপ্লেন, এটা হচ্ছে এক্সাম্পল আগের লাইন, আর অন দা আদার এন্ড দিয়ে দিয়েছি অল্টারনেটিভ আনসারটা। আই হোপ সবাই বুঝতে পারছেন আমি কি বলার ট্রাই করছি। স্যার এই আনসার 30 বা 40 সেকেন্ড বলতে হবে? জি, আপনি, না 30 থেকে আসলে টাইম তো আমরা কেউ ধরবো না, ঠিক আছে? আপনি এই তিনটা কথা বা চারটা কথা বলা, যে 20 সেকেন্ডেও যদি বলে ফেলেন, শেষ। আপনি যদি 30 সেকেন্ড লাগেন, হাইয়েস্ট 40 সেকেন্ডের ভিতর বলতে হবে। এখন কেউ আসছো যে আপনি 25 সেকেন্ডের ভিতর বলছেন, হয়ে যাবে, শেষ। এটা এভাবে করবেন না যে এত মিনিটের ভিতরেই আমি বলতে পারবো কি পারবো না, না। এই 3টা বা 4টা সেন্টেন্স আপনি যদি 20 সেকেন্ডের ভিতরে বলতে পারেন, হবে। আর 40 সেকেন্ডের ভিতরেও বললে হবে। ওকে, আই হোপ পাইছেন লোকমান আপনার আনসারটা। স্যার আমার উত্তর দেওয়ার সময় যদি সব প্রশ্নে ইয়েস নো বলে ফার্স্ট শুরু করি, তো বারবার বলায় কি মার্ক যাবে? না, লায়েস আহমেদ, কোনো মার্ক কাটা যাবে না, ঠিক আছে? তবে ইয়েস নো এর কিছু আনসার তো আছে, মানে জিনিসটা ইয়েস না নো। যেমন এই কোয়েশ্চনটা কি আপনি ইয়েস দিয়ে শুরু করতে পারবেন? না, পারবেন না। তো কোন একটা জিনিস শুনে যদি ইয়েস মনে হয় বা নো মনে হয়, তাহলে বলবেন, পরে রিজন গুলা সুন্দর করে বলবেন, দ্যাটস অল, আর কিছুই না। ওকে। তো যাই হোক, আমি যদি আরেকটা জিনিস আপনাকে দেখাই, যেমন কিছু কিছু এরকম কিছু কঠিন প্রশ্ন আপনাকে করতে পারে পার্ট 3-তে। কারণ আপনারা জানেন যে পার্ট 3 হচ্ছে সবার শেষ, এখানে হচ্ছে লাস্ট চান্স। আপনার নিজেকে শু করার জন্য লাস্ট চান্সটা হচ্ছে গিয়ে কি? পার্ট 3। ধরেন পার্ট 1 আপনার মনের মতো হলো না, পার্ট 2 মনের মতো হলো না, আপনার স্টিল চান্স আছে, ইউ হ্যাভ দ্য স্টিল চান্স টু গেট ব্যান্ড 7 ইন পার্ট 3 ইফ ইউ প্রডিউস এ ওয়েল নোন আনসার ইন দ্য পার্ট 3। মানে পার্ট 3-তে যদি আপনি সুন্দর করে আনসার মেক করেন, তারপরে আপনি ব্যান্ড 7 পাবেন, যদিও আপনার আগের পার্ট 1 এবং পার্ট 2 কি হয়? খারাপ হয়। সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট, লাস্টের পার্টটা একটা সুন্দর করে দেওয়ার ট্রাই করবেন, সেই সাথে পার্ট 2টাও একটু ভালো করে দেওয়ার ট্রাই করবেন। ওকে। জুয়েল রানা বলছেন, স্যার আইডিয়াটা কিভাবে নিব? ওই তো একটু আগে বললাম, আইডিয়া নেওয়ার জন্য তো খুব সুন্দর একটা মেথড শিখিয়ে দিলাম, দিয়া। কোন মেথডটা শিখাইলাম? দিয়া। আর এর আগে তোমাদের ওই যে পার্ট 2-তে আইডিয়া বাড়ানোর আরেকটা জিনিস দিলাম, কি দিছিলাম? PERP, এটা দিলাম না? প্রেপ, সরি, PREP, প্রেপ। প্রেপ দিছি, প্রেপ মেথডটা। ওকে, মনে থাকে যেন এগুলা। এগুলা দ্বারা আপনার আইডিয়া কি করতে হবে? বাড়াতে হবে। আর সরি বলার দরকার নেই। আর আরেকটা জিনিস আপনারা যেটা মনে করবেন, সেটা হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। কি করতে হবে আপনাকে? পড়তে হবে প্রচুর।
যেমন আমি একটা দেখবেন যে আপনাদের বই দিছি, এখানে বুক দিছি। এই বুকটা আমাদের একাডেমিকের বই, একাডেমিক যে স্টুডেন্টদের দিই সেটা দিছি। তো এইটা, এই পিডিএফ ফাইলটা যদি আপনারা বের করতে পারেন গুড, আর না বের করতে পারলে কম্পিউটার দোকান থেকে আপনারা ওই মোবাইল ফোনে পড়ে ফেলবেন পিডিএফ ফাইলটা সবাই। তো এই পিডিএফ ফাইলটা আমি নিজে 4 থেকে 5 বার পড়ছি প্রথমবার। তো আপনিও এই পিডিএফ ফাইলটা 4 থেকে 5 বার জাস্ট কি করবেন, আপনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত পড়বেন। কোনো মুখস্থ না, জাস্ট দেখবেন যে কি বলার ট্রাই করছে, দ্যাটস অল। আর কোনো একটা ভোকেবস যদি আপনার ভালো লাগে তাহলে আপনার খাতায় লিখে রাখবেন, যদি ভালো না লাগলে লিখবেন না, জাস্ট সাইড থেকে ফার্স্ট বার। আরেকটা বই আমি দিব মাক্কার, মাক্কারের একটা বই। এইটা থেকে মেইন পরীক্ষায় ইয়েগুলা কমন পড়ে যায়, প্রশ্নগুলা কমন পড়ে যায়, পার্ট 2, পার্ট 3, পার্ট 1 গুলাও। তো ওটা আমি আজকে আজকে যে আপডেটগুলো আছে ওইটা আপডেটটা দিয়ে দেবো আজকেই আপনাদের। তো ওইটা থেকেও পড়তে পারেন, মাক্কার বইটাও 4 থেকে 5 বার পড়তে পারেন। তো দুইটা বই থেকে যখন আপনি পড়বেন আপনার মাথায় তখন অনেক বেশি আইডিয়া জমা হবে, তখন আপনি যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি বলতে পারবেন, ঠিক আছে? আর আপনি এগুলা জানলেন কিন্তু পড়লেন না, কি করলেন না আপনি? পড়লেন না। দুনিয়াতে এই যে আমি কত সুন্দর সুন্দর আজকে তোমাদের টিপস দিছি, একটা দিছি প্রেপ, আর আরেকটা দিছি কি দিয়া। তো আপনি পড়লেন না, ট্রাই করলেন না, বন্ধুদের সাথে কথা বললেন না, তখন হাজার জানা সত্ত্বেও আপনি আর ভালো স্কোর করতে পারবেন না। আর তোমাদের বারবার বলি, বারবার বলছি যে তোমরা কি করবা, বাসায় বসে পড়বা। ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, আসেন এবার আমি আপনাদের এই এই কোয়েশ্চনটা একটু বুঝাই। যেমন এই যে যে কোয়েশ্চনটা আমি দিলাম, আচ্ছা এইটা একটু আমি এখন থেকে নিয়ে নেই। হ্যাঁ। হুম। ওকে, এখানে বলছে যে ডু ইউ থিঙ্ক দ্যাট ইট ইজ বেটার টু হ্যাভ ক্লিয়ার এইমস ফর দ্য ফিউচার, অর ইজ ইট বেস্ট টু টেক ইচ ডে অ্যাজ ইট কামস? এখানে দুইটা জিনিস বলছে কিন্তু, ওই যে অর, পজিটিভ অর নেগেটিভ নাম শুনছো, এগ্রি অর ডিসএগ্রি নাম শুনছো না, এগুলার অর মানেটা কি? দুইটার মধ্যে যে কোনো একটা না দুইটার মধ্যে দুইটা নিব, বলেন তো আপনারা। হুম। স্যার স্পোকেন বইটা কি আপনার আফিদ থেকে কিনা যাবে? আচ্ছা চলে আসেন লায়স আহমেদ, আপনি কিনে নিয়েন। আপনি যদি অফিসে আসেন তাহলে কিনে নিয়েন, 200 টাকা লাগবে। ফারজানা আক্তার একটা নেব। ও আচ্ছা, আমি যে কোয়েশ্চনটা বলছি সেইটা গুড। হ্যাঁ। ও নো। হ্যাঁ, আপনাদের যেটা বলছিলাম সেটা কয়টা কয়টা কয়টা? গুড। একটু দাঁড়ান, আমি আমার ইয়েতে যাই, যেখানে ছিলাম সেই জায়গাটা। এই প্রশ্নে ছিলাম, একটু বড় করে দাঁড়ান। হ্যাঁ, একটা নিব। কয়টা নিব আমরা? একটা। তাহলে দেখবেন যে কোনটা দিয়ে কথা বেশি বলা যায়। আপনারা কোনটা, এইম নিয়ে কথা বলবেন না ডেইলি নিয়ে কথা বলবেন? তো আমাদের সবচেয়ে ভালো ক্লিয়ার এইমস, মানে ফিউচারের জন্য সবার একটা কি দরকার? একটা ক্লিয়ার এইম থাকা দরকার, তাই না? তো ওইটা নিয়ে চাইলে আমরা সুন্দর করে কথা বলতে, গুছিয়ে কথা বলতে পারবো। তো যেটা নিয়ে আপনি গুছিয়ে কথা বলতে পারবেন, একটু ব্রড করতে পারবেন, আপনি সেটাই চুজ করবেন। ওকে। তো আমি বললাম এভাবে, যেমন আমি এটা ডাইরেক্টলি বলে ফেললাম, আই থিঙ্ক দ্য বেস্ট টু হ্যাভ গুড আইডিয়া অফ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু উইথ ইউর লাইফ, স্পেশালি ইন টার্মস অফ স্টুডেন্টস অ্যান্ড কেরিয়ার। সরি, স্টাডিজ এবং কি কেরিয়ার নিয়ে। তারপরে ওয়াই, ওয়াই দ্বারা কি করলাম, আমি এটা লং করলাম। হ্যাভিং এইমস অ্যালাউজ ইউ টু প্ল্যান হোয়াট ইউ নিড টু ডু টুডে অ্যান্ড টুমোরো ইন অর্ডার টু অ্যাচিভ লঙ্গার টার্ম অবজেক্টিভস। মানে যদি তোমার ভিতরে কি থাকে, মানে কোন একটা এইম থাকে, তাহলে এটা আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। আজকে এবং আগামীকাল আপনি কি করবেন, এবং আপনার লঙ্গার, আপনি দীর্ঘ বৃহৎ পরিসরে এগিয়ে যাবেন। এক্সাম্পলটা দিলাম এভাবে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইফ ইউ ওয়ান্ট টু বিকাম আ ডাক্তার, যদি তুমি একজন কি হতে চাও, ডাক্তার হতে চাও, ইউ নিড টু চুজ দ্য রাইট জব, রাইট সাবজেক্ট এট স্কুল। তোমাকে কি স্কুলে আর্টসে পড়লে হবে, সায়েন্সে পড়তে হবে, সেটা বোঝানোর ট্রাই করতেছি। গেট দ্য রাইট এক্সাম রেজাল্ট, ভালো এক্সাম রেজাল্ট নিয়ে আসতে হবে, অ্যান্ড ওয়ার্ক হার্ড এট ইউনিভার্সিটি, এবং ইউনিভার্সিটিতে ভালো পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। অল্টারনেটিভ আনসারটা কেমনে বলছি দেখেন, যে উইথাউট আ ক্লিয়ার এইম, মানে ক্লিয়ার এইম ছাড়া ইট উড বি ইম্পসিবল টু টেক দ্য নেসেসারি স্টেপস টুয়ার্ডস আ ক্যারিয়ার ইন মেডিসিন অর এনি আদার প্রফেশন। দেখেন যে যদি কারো ক্লিয়ার এইম না থাকে, মানে আপনার লাইফ সম্বন্ধে যদি পরিষ্কার কোনো এইম না থাকে, তাহলে কি আপনি আপনি এই যে
যে পথ আছে এই পথের দিকে যেতে পারবেন, বা কোনো ক্যারিয়ারের পথের দিকে যেতে পারবেন, মেডিসিনের উপর যেতে পারবেন না, অথবা যে কোনো প্রফেশনে আপনি যেতে পারবেন না যদি আপনার কি না থাকে, একটা স্বচ্ছ লক্ষ্য না থাকে। কিসের জন্য বলেন তো? লাইফের জন্য। তো আপনাদের কি এইম আছে? সবার কি এইম আছে? আমাদের এখানের আপনি কি লাস্ট আপনাকে নিজেকে নিয়ে চিন্তা করেন, নাকি নিজেকে নিয়ে একদম চিন্তা করেন না? বলেন তো। এখানকার ছেলেমেয়েরা তাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করার খুব কম সময় পায়। কেন খুব কম সময় পায়? তার মেইন কারণটা হচ্ছে স্মার্টফোন। কোন কারণ বলেন তো? স্মার্টফোন। এই যে এগুলা স্মার্টফোনের কারণে তারা খুব কম সময় পায়। তো দেখা যায় যে সে নিজেকে নিয়ে যে সময় ভাবতো ওই সময় সে কি করে, স্মার্টফোন ব্যবহার করে। হয়তো সে কোনো ফানির একটা জিনিস দেখতেছে, কমেডি অথবা কোনো নাটক, অথবা যে কোনো একটা অনুষ্ঠান, অথবা সোশ্যাল মিডিয়া। এই জিনিসের কারণে দেখা যাচ্ছে যে তার ফিউচার নিয়ে সে কি করবে না করবে, সে এই জিনিসটা কি করতে পারতেছে না, মানে উপলব্ধি করতে পারতেছে না। তো আপনারা প্লিজ এই মোবাইলগুলা অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া যেটা ইউজ করেন না 2 থেকে 3 ঘন্টা, আমি বিশাল একটা সময় দিলাম আপনাকে, 2 থেকে 3 ঘন্টা সবসময় এগুলো ব্যবহার করবেন না। তাহলে আপনার চিন্তা চেতনা কমে যাবে। ফিউচারে কি করবেন না করবেন ওই জিনিসটা আসবে না মাথায়। যেমন এখন হয়তো ফ্যামিলির চাপে, তাইলে বন্ধু চলে গেছে, ওই রকম চাপে পড়ে আপনি আইএলটিএস করতেছেন। কিন্তু আইএলটিএসে যে আমি ভালো একটা রেজাল্ট করবো ব্যান্ড 7, সেই অনুযায়ী কিন্তু কাজ করতেছেন না। মানে ফিউচার যে আপনার এরকম, বা ফিউচারে কি করবেন এরকম কোনো জিনিস হচ্ছে না আপনার ভিতর থেকে। সেজন্য আপনার ভালো একটা স্কোর আসতেছে না। তারপর আপনি পড়ায় বসতেছেন না, ওই যে সবাই করতেছে আপনিও করতেছেন। তো প্লিজ দয়া করে আপনারা স্মার্টফোন একটু 2 থেকে 3 ঘন্টা আপনারা ইউজ করবেন, এরপরে অফ করে রাখবেন। নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে কোথায় দেখতে চান আগামী বছর বা এই বছর, সেটা নিয়ে কাজ করেন। দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার ভালো রেজাল্ট হবে এবং আপনি পৌঁছে যাবেন আপনার স্বপ্নের দেশে। সবাই রাজি আছেন না? হুম। এইটা করবেন। স্যার আপনি কালকে সকালে কোন সময়? আপনি 2টার দিকে আমাকে একটু আইসেন যদি আপনি থাকেন, 2টার দিকে, দুপুর 2টা, হ্যাঁ? মিস্টার লায়েস আহমেদ। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের ক্লাসটা শেষ। তো এখানে কিছু কোয়েশ্চন আছে, দেখেন যে হাউ ইম্পর্টেন্ট ইজ কাস্টমার সার্ভিস ফর ইউ। Number 2, what can companies do to improve their customer service? Number 3, why do you think employees sometimes don't provide good customer service? তো এই 3টা কোয়েশ্চন এবার আপনারা পড়েন সবাই, মানে লাউডলি পড়বেন। দেখেন যে এখানে আমি ওই যে লাস্টে এ দিয়ে অল্টারনেটিভ আনসার দেওয়া না, ওইটা আমি দেই নাই, কারণ ওইটা আমার মাথায় আসে নাই। এখানে আমরা প্রথমে ডাইরেক্ট আনসার দিছি, তারপর ওটাকে এক্সপ্লেন করছি, তারপর এক্সাম্পল দিছি। সিমিলারলি সব জায়গায় আনসার, ডাইরেক্ট আনসার, এক্সপ্লেইন, এক্সাম্পল। তো এভাবে বললেও আপনি ব্যান্ড 7, ব্যান্ড 8, ব্যান্ড 9 পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যদি আপনার অল্টারনেটিভ আনসার আসে তাহলে দিবেন, না আসলে নাই, দ্যাটস অল। এইরকম আর কি। তো প্লিজ দয়া করে সবাই এগুলো পড়েন। তো আমি 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটে এই 3টা পড়েন। তো এরপরে আমি বলতেছি কি করতে হবে না করতে হবে। ওকে, সবাই পড়েন, সবাই পড়েন। 1 মিনিট। হ্যালো, জি, পড়েন সবাই।
আই হোপ সবাই এই কাজটা করছেন, তাই না? তো আমি আমাকে এই যে এখানে তারিন্নাকে প্রশ্ন করছিলেন একটু আগে, স্যার চলে গেছে তো। না, আমি তো চলে যাই নাই। আমি হাসি আপনাদের দিছি এটা। কোন জিনিস এটা কি চলে গেছে? শেয়ার না, শেয়ার শেয়ার দেখতে পাচ্ছেন না সবাই? পড়তে পারতেছেন না আমার এইটা? বলেন তো। হুম। ওকে, একটু বলেন তো আপনারা কি পড়তে পারছেন? জি, পড়া যাচ্ছে। ওকে, চলে গেছিল। আচ্ছা, এখন তো আসছে, তাই না? ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন যে আমি আপনাদের আরো কিছু জিনিস দেখাই। আহ, যেটা দেখেন যে আমি ক্লাসের শুরুতে আপনাকে কিছু জিনিস দেখাইছিলাম এখানে। উম, এই যে এটা, এই যে সেলিব্রেট, হাউ টু এক্সপ্যান্ড ইউর সেন্টেন্স। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ওই যে এইটা, এটা এই যে দেখো, ডিসক্রাইব এ ট্রেডিশনাল ফেস্টিভ্যাল ইন ইউর কান্ট্রি দ্যাট ইউ এনজয় সেলিব্রেটিং। এটা তো হচ্ছে পার্ট 2, তাই না? তো এখানে কি নিয়ে? ট্রেডিশনাল ফেস্টিভ্যাল নিয়ে, তাই না? তো পার্ট 3-তে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে ফেস্টিভ্যাল রিলেটেড কোয়েশ্চেনগুলা। তো আমি আপনাদের জন্য এখানে কিছু কোয়েশ্চেন এখন নিয়ে আসলাম। তো দেখি একটু আমি ইয়ে করি, নিউ স্লাইড, একটা নতুন স্লাইড নেই। তো ফেস্টিভ্যাল রিলেটেড কোয়েশ্চেনগুলো কেমনে করবে, এই যে দেখেন আমি আপনার জন্য নিয়ে আসলাম। ওয়েট, আমাকে একটা মিনিট দিতে হবে। আমি জাস্ট আপনাকে প্রশ্নগুলো জাস্ট দেখাচ্ছি এবং আনসারগুলো দেখাচ্ছি যে কেমন হয় এটা বা কিভাবে হয়। হ্যাঁ, তো আমি সব আনসারগুলো আপনাকে দেখাবো, এভরিথিং। আমি এটা সুন্দর করে একটু অর্গানাইজ করি আপনার সামনেই। তারপরে হ্যাঁ, নিয়ে আসলাম। হুম। ওকে, সো একটু ওয়েট। যেমন প্রশ্নগুলো আমি একটু আপনাকে রেড মার্কিং করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন সব। তো এইরকম সব প্রশ্ন আপনাকে করা হবে। তারা কি করবে? সব প্রশ্নগুলা আপনাকে তারা এইরকম, মানে ফেস্টিভ্যাল রিলেটেড তারা করবে। ঠিক আছে? কি রিলেটেড করবে তারা? ফেস্টিভ্যাল রিলেটেড করবে, অন্য কোনো রিলেটেড করবে না কিন্তু। হুম। তো আমি এট দ্য সেম টাইম ওটার পিছনেই আপনাকে দিলাম। তো আমি যখন আপনাকে এই ফাইলটা দিব তখন আর একটু রিঅর্গানাইজ করে দিব, তো আপনারা বুঝতে পারবেন। ওকে, তাহলে ওটা যদি আমি একটু বড় করি, এই যে দেখেন যে আগের আমার কোয়েশ্চেন ছিল কি রিলেটেড? ট্রেডিশনাল ফেস্টিভ্যাল রিলেটেড, তাই না? তো এখানে যখন আমাকে যে প্রশ্নগুলো করবে সব হচ্ছে ট্রেডিশনাল, মানে ফেস্টিভ্যাল বা কালচার সম্বন্ধে। যেমন এখানে নাম্বার 1, ওয়াই ডু ইউ থিঙ্ক কালচারাল ট্রেডিশনস আর ইম্পর্টেন্ট টু এ কান্ট্রিজ আইডেন্টিটি? তো এইটা যেহেতু হচ্ছে কালচার আইডেন্টিটি নিয়ে, হোয়াই ডু ইউ থিঙ্ক, তাহলে আমরা কি দিয়ে শুরু করব? আই থিঙ্ক দিয়ে শুরু করব। কি দিয়ে শুরু করব বলেন তো এখানে? আই থিঙ্ক বা আই বিলিভ দ্যাট, এইরকম। আই থিঙ্ক দ্যাট, অথবা কি লিখবো আমরা? আই বিলিভ দ্যাট, এইভাবে দিয়ে শুরু করব। আর এখানে কালচারাল সিটা কি আসবে? সুডাতের হবে। তো হাউ হ্যাজ দ্য সেলিব্রেশন ট্রেডিশনাল ফেস্টিভ্যাল লাইক পয়লা বৈশাখ ইভলভড উইথ ওভার টাইম? ডু ইউ থিঙ্ক, হ্যাঁ, ডু ইউ থিঙ্ক, এইখানেও লাগবে কি? আই বিলিভ দ্যাট। কি লাগবে এখানে? আই বিলিভ, LIEVE, আই বিলিভ দ্যাট হাউ ট্রেডিশনাল ফেস্টিভ্যাল লাইক পয়লা বৈশাখ কন্ট্রিবিউট টু প্রমোটিং ইন এ কান্ট্রি। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, তো একটু যদি আমি বড় করি আপনাদের জন্য, দেখেন যেখানে আপনার অপিনিয়ন চাইবে সেখানে অবশ্যই অপিনিয়নের কথা বলতে হবে। যেমন এখানে ওয়াই ডু ইউ থিঙ্ক বলছে, তো আর ইম্পর্টেন্ট টু এ কান্ট্রিজ আইডেন্টিটি, তো আমি বললাম আই থিঙ্ক দ্যাট কালচারাল ট্রেডিশনস প্লে এ ভাইটাল রোল ইন শেপিং কান্ট্রিজ আইডেন্টিটি। এই পর্যন্ত বললাম। এস দ্বারা আমরা রিজনটা দিলাম, দ্য রিফ্লেক্টস ইট হিস্ট্রি, ভ্যালুজ অ্যান্ড বিলিভস। তারপর বললাম সেলিব্রেটিং ফেস্টিভ্যালস লাইক পয়লা বৈশাখ হেল্পস পিপল কানেক্ট উইথ দেয়ার রুটস অ্যান্ড প্রিজার্ভ দেয়ার কালচার হেরিটেজ।
এরপরে নাম্বার 2 দেখেন যে হাউ হ্যাজ দ্য সেলিব্রেশন অফ ট্রেডিশনাল ফেস্টিভ্যাল লাইক পয়লা বৈশাখ ইভলভড ওভার টাইম, মানে পয়লা বৈশাখ আমাদের সাথে কিভাবে বিকশিত হচ্ছে যত সময় যাচ্ছে তত। তাহলে কেমনে বিকশিত হচ্ছে পয়লা বৈশাখ? তো আমরা বললাম দ্য সেলিব্রেশন অফ ট্রেডিশনাল ফেস্টিভ্যালস লাইক পয়লা বৈশাখ হ্যাজ ইভলভড উইথ মডার্ন ইনফ্লুয়েন্সেস, মানে বর্তমান যে প্রভাব আছে সেটার দ্বারা, such as incorporating new forms of entertainment and cultural performance. Okay. However, এটা ভিন্ন দ্বারা বললাম efforts are made to maintain the essence and significance of the festival. তো এই যে ডু ইউ থিঙ্ক, এখানে ইয়েস আই বিলিভ দ্যাট দিয়ে বলবেন, এভাবে বাকি 3 এবং 4 কথা বলা আছে, ঠিক আছে? তো আমি যদি একটু পড়ি, আপনাকে এক্সামিনার প্রশ্ন করবে এরকম, ডু ইউ থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইয়ং পিপল টু পার্টিসিপেট ইন ট্রেডিশনাল ফেস্টিভ্যালস লাইক পয়লা বৈশাখ? তো আপনি বলেন এভাবে, ইয়েস আই বিলিভ দ্যাট ইয়ং পিপল নিড টু পার্টিসিপেট ইন ট্রেডিশনাল ফেস্টিভ্যালস লাইক পয়লা বৈশাখ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দেয়ার কালচার হেরিটেজ. It helps them connect with their roots, initials, and sense of pride and forest a sense of community. তো এইটা আমি ওর জন্য একটু রেডি করে নিয়ে আসছি। ওই যে যে বলছিল যে স্যার ওই যে পার্ট টুতে যেটা করবে ওই সেম রিলেটেড কি পার্ট থ্রিতে করবে, ইয়েস। এই যে দেখেন এখানে কালচার সম্বন্ধীয় বা ফেস্টিভ্যাল সম্বন্ধীয় সব বলছে তারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। ওকে, তো ক্লাস শেষ করবেন কোন সময়? এই তো শেষ করব। এই তোমাদের তো দেখি তোমাদের তো দূরে দূরে বান্ডানো প্রয়োজন। ক্লাস আমি শেষ করব ক্লাসের টাইম শেষ হলে। হ্যাঁ, আসতেছে আবার। হ্যাঁ, ক্লাস, খিদা লাগছে স্যার, ও খিদা লাগে স্যার। এই তো শেষ করে ফেলবেন। খিদা তো তোমাদের চাইতে আমার বেশি, আমি তো আসছি কয়টা, ঠিক 11টায় আসছি, 11:30 থেকে আমার ক্লাস সকালে, এখন 9টা। এখান থেকে যেতে যেতে রাত পাসবে আরো 11টা, 12 ঘন্টা থাকি এই অফিসে, ঠিক আছে? 12 ঘন্টা। বুঝতে পারছো লাইফ যে একটু কষ্টের, সেটা তো কেউ বুঝে না রে। তোমরাও যাও, যখন বাইরের দেশে যাইবা তখন দেখবা যে লাইফ কি কষ্টের, 1 টাকা রুজি করতে কত টাকা কষ্ট করা লাগে। তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে এরা তো খুব কষ্ট করতেছে বাইরের দেশে গিয়ে, খুব কষ্ট। হুম, আসলেই লাইফে টাকা রুজি করা অনেক কষ্টের ব্যাপার। তবে অনেক লোক আছে দেখছি আবার খুব কম কষ্ট করে কিন্তু টাকা আসে তাদের কাছে। কিন্তু আমি, আমার লাইফে যা হয় সব কষ্টের বিনিময়ে হয়, মানে ইজিলি কোনো জিনিস পাই না, এটাই সমস্যা। তো তোমরা কেউ কি এখানে ইজিলি কোনো জিনিস পাইছো? স্যার পার্ট 3 প্রেপ দিয়ে বলবেন না, পার্ট 3 বলবেন আপনারা ইয়ে ওই যে দিয়া দিয়ে, ওই যে লাস্টে যেটা শিখেছিলাম দিয়া, এই অ্যান্সারটাকে দিয়া দিয়ে বলবেন প্রথমে, ডাইরেক্ট। তারপরে বলবেন ওই যে এক্সপ্লেইন, তারপরে একটা এক্সাম্পল। এখানে আমি এক্সাম্পল অবশ্য দেই নাই, এক্সাম্পল ছাড়া বলে ফেলছি আর কি। হ্যাঁ, তো এটাকে ওই তাকে দেখানোর জন্য আমি লিখছি, স্যার আমার অবস্থা আমারও যা চাই পাই না। আহ আরে, না কষ্ট করে পেতে হয়, মানে যা চাইবেন তা অনেক কষ্ট করে আল্লাহ দেন আর কি। হ্যাঁ, কষ্ট করতে হবে এর আগে। ওকে, ওকে। সো ফেসবুক পোস্টে দেখে বোঝা যায় না কষ্ট। জুয়েলানা ঋষি, ফেসবুক পোস্ট, ফেসবুক দেখে তো কাউকে কিছু মনে করবা না। দেখবা যে তার কিছু নাই কিন্তু সে ফেসবুকে কি কোটিপতি। আবার অনেকের অনেক কিছু আছে কিন্তু ফেসবুকে তাকে দেখলে বোঝা যায় অন্য কিছু। ফেসবুকে সব হচ্ছে হ্যাপিনেস, সবাই হ্যাপিনেসের মধ্যে থাকে। ধরেন আপনি ঘুম থেকে উঠলেন, ছেলে অথবা মেয়ে, ঘুম থেকে উঠে কোনোদিন ছবি পুশ করবা? ওইটা কি কোনোদিন টাইম লাইনে দিবা? বা ওইটা কি আপনার কোনোদিন ওই আহ, মানে প্রোফাইল পিকচার করবা কখনো জীবনে? না, কখনো না। আপনি 100টা তুলবেন, তো 100টা তোলার পরে যেটা সুন্দর হবে ওইটাই কিন্তু আপনি কি করবেন? ওইটাই কিন্তু আপনি প্রোফাইল পিকচারে দিবেন, ফেসবুকে দিবেন, হোয়াটসঅ্যাপে দিবেন, সব দিকে। আর তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে, আহ আমার এক স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করলাম যে নিজের ছবি কেমনে চিনা যায়? তো সে আমাকে বলল, স্যার ছবি তোলার পর যে ছবিটা আপনি ডিলিট দিবেন সেইটাই হচ্ছে আপনার নিজের ছবি। এখন বুঝো, এগুলা বেশি ছেলেরা করে না মেয়েরা করে বলো তো? স্যার তাড়াতাড়ি শেষ করেন, এই তো ফারজানা শেষ শেষ শেষ, এই তো শেষ, আমাদের ক্লাস শেষ। স্যার কষ্ট করে কিছু পাইলে এটাই আসল সুখ, ইয়েস, ইনশাল্লাহ। স্যার আজকে ক্লাসটা রেকর্ড দেওয়া, আচ্ছা ওকে, আপনি আমাকে একটু নোট করবেন পার্সোনালি, তাহলে দিব। আমার আম্মু বলেন যে আল্লাহ তার মায়ার বান্দারে পরীক্ষায় ফেলেন বেশি, তারপর দেন। মাশাল্লাহ, থ্যাংক ইউ তারিন।
ফারজান আক্তার স্যার মাঝে মাঝে ফানি পোস্ট করেন এফবিতে। ও, এফবিতে তো পোস্ট করি ওর সঙ্গে, তোমাদের কি পাওয়া যায় ফেসবুকে? ওকে, আজকে তো আমি ক্লাসে তো প্রথম অবস্থায় একটু আমার কাশি চলে আসছিল। আমার একটা সমস্যা আছে তোমাদের বলি, এটা আমি এইবার বুঝতে পারছি বেশি। সেটা হচ্ছে আমার একটু ঠান্ডা লাগলেই কাশি চলে আসে। ঠান্ডা গরম থেকেও লাগতে পারে, আবার ঠান্ডা থেকেও লাগতে পারে, কিন্তু আমি বুঝি না, কিন্তু আমার শরীর বুঝতে ফেলে। হুম। থ্যাংক ইউ শাকিল ইসলাম, সুন্দর কথা বলছেন। তো দোয়া করবেন সবাই। আর কালকে আমরা শুরু করব লিসেনিং দিয়ে। কি দিয়ে শুরু করব? লিসেনিং। আচ্ছা, আজকে তোমাদের ইউটিউব থেকে আমি একটা লিঙ্ক দিব, বা দুই তিনটা লিঙ্ক দিব, ওইখানে দেখবেন যে কিভাবে স্পিকিং টেস্টটা নেওয়া হয়। বা তোমরাও নিজেরাও তো এখনো অসংখ্য রিসোর্স আছে ইউটিউবে, তাই না? ওগুলা দেখবা যে কেমনে পরীক্ষা নেওয়া হয় স্পিকিং টেস্টটা, সেখানে আপনারা পাবেন। ঠিক আছে? তো আরিয়ানা, রেইজ, আরিয়ান কিছু বলবা? কিছু জি বললে স্যার। বলে ফেলেন। জি আসসালামু বলেন। আলাইকুম, ভালো আছেন? জি জি স্যার, আমি আলহামদুলিল্লাহ। আপনি মক ভালো টেস্ট। আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার, আমি বলো। একটা মক টেস্ট দিতে চাইছিলাম। মক এখন তো টেস্ট দিতে চাই। জি, এখন তো আমরা কোর্সে তো দুইটা মেবি মক টেস্ট দেওয়ার সুযোগ আছে। তো আমি চাইছিলাম যে একটা কোর্স শেষে দিব আর একটা কোর্সের মধ্যে, মানে চলাকালীন। ওকে, এটা কি চলে সম্ভব? আসবেন। চলে আসবেন, আপনি অসুবিধা নেই। আরেকটা অফিসে চলে স্যার। আসবেন। আচ্ছা স্যার, আরেকটা কথা, স্পিকিং ক্লাব চাইছিলাম বলতে, ক্লাবে এটা কিরকম? স্পিকার্স ক্লাবটা হচ্ছে গিয়ে আপনি পেইড করে করতে হবে আর কি। ঠিক আছে, ওইটা আর ফ্রি নাই ওটার সাথে। আর স্পিকার্স ক্লাব আমরা বলিও নাই যে স্পিকার্স আমরা দিব। তো স্পিকার্স ক্লাব হচ্ছে এখন বর্তমানে 1,000 টাকা পার মান্থ, 1,000 টাকা। আচ্ছা। ওকে, আপনার যদি হয় তাহলে চলে আসবেন। ধরেন আপনি চলে আসেন, 3 মাস 2,000 টাকা রাখা হবে। আমার কথা বললেই হবে, আমাকে ফোন দিতে হবে এখানে আইসা, ঠিক আছে? অফিসে আইসা। অথবা বলবেন হাসান স্যার আছেন কিনা, আমি স্যারের প্রাইভেট পেজ স্টুডেন্ট অনলাইনের। তখন আমি সামনে থাকলে আমি তাদের সাথে কথা বলে দেবো যারা রিসিপশনে থাকেন, ঠিক আছে? তো কারো কোনো দরকার হলে আমাদের অফিস যদি চিনেন, সিলেটের ভিতরে হলে অফিসে আসতে পারেন। আর সিলেটের বাইরে হলে কোনো অসুবিধা নেই, আমাকে টেক্সট করবেন, কোনো অসুবিধা নেই। ওকে। তো সবাই আচ্ছা ভালো স্যার। থাকো ডিয়ার অল স্টুডেন্টস, আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। আর নেক্সট দিন আমরা কি নিয়ে আলোচনা করবো বলেন তো? লিসেনিং নিয়ে। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।